তোমার কি মনে হয় না যে মানে তোমরা যে মার্কেটটায় কাজ করছো সেটা অতিরিক্ত একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট? তো ব্যাঙ্গালোরে একটা জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি, ধরো 20 মাছের ভাপা যদি আমরা কলকাতাতে যেটা সেল করছি 550 টাকা, সেখানেও অনেকের কমপ্লেন এত দাম কেন। আমরা সেই মাছটা ব্যাঙ্গালোরে বিক্রি করছি 850 টাকায়, কোনো কমপ্লেন নেই। আমার মনে ওরা হয় চায় হচ্ছে কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। বাঙালিয়ানা সেলিব্রেট করার জন্য বেশ কিছু ব্র্যান্ড চলে এসছে। কম্পিটিশনকে নিয়ে তুমি কি ভাবছো? ভূতের রাজা যেভাবে বিজনেস করে, সেখানে ভূতের রাজার কম্পিটিটর বলতে গেলে ভূতের রাজা নিজেই। $210 21টা পদ সম্ভবত এবছর ছিল, তাই তো? আগের বছরও এরকম একটা ছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যত বছর ততগুলো আইটেম, আর তার সাথে একটা শূন্য লাগিয়ে হচ্ছে টাকা। $200 20টা পদ ছিল আগের বছর। হ্যাঁ, গ্রেট। আমি রাজীবদা আসছিলাম সম্ভবত যাদবপুরের এই আউটলেটটার ওখান থেকে। এবার আমি বলছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের আগের বছরে সেখানে আমি সকালবেলা একটা লাইন দিকে আমি ভেবেছি হয় না কেরোসিন টেরোসিনের কিছুটা লাইন টাইন হবে, বাট আমি মানে বেসিক্যালি ওটা সকাল 7টা 7:30 বাজে। পরে আমি গিয়ে দেখলাম লাইনটা ভূতের রাজা দিলবরের রেস্টুরেন্টের সামনে শেষ হয়েছে এবং তখনও রেস্টুরেন্ট খোলেনি। মানে আমি 7টা 7:30 না, আমি ভুল করছি, আমি 9টা 9:30 বলছি। মানে লম্বা বলতে 200-250 জনের লাইন। তারা উল্টো দিকে গাড়ি পার্কিং করেছে, তারা এসছে খেতে। এই যে ভিড়টা হয় অনেক সময়, এই ভিড়ে ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করা খুব শক্ত, চাপে পড়ে যায়। এই চাপ সামলানো, এই অফারের ইতিহাস, আর 3 এই অফারের ভিড়ের ইতিহাস, এটা দিয়ে তুমি কিছু বলো। মানে এটা একটা বিশ্ববিখ্যাত অফার হয়ে গেছে যেদিনকে মানে সব ভূতের রাজাতে ভোরবেলা লাইন। আমি দেখেছি এরকম মানুষকে সাথে কথা বলেছি যে 30-40 কিলোমিটার দূর থেকে এসছেন এবং 4টে থেকে ভোরবেলা লাইন দিয়েছেন। হ্যাঁ, সেটা ঠিক। আমাদের ব্যাপারটা কি, যে অক্ষয় তৃতীয়ার দিন ভূতের রাজার জন্মদিন, ওকে। আর 2 তারিখ হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন। তো এই দুটো ডেট মোটামুটি কাছাকাছিই পড়ে। তো আমরা প্রত্যেক বছর এই অক্ষয় তৃতীয়ার দিনটা বেছে নিয়েছি 2 দিনের জন্য। যত বছর হয়, যেমন সামনের বছরটা হচ্ছে 22 বছর হবে। 220 টাকায়। হ্যাঁ, 220 টাকা 22খানা পদ হবে। এটা হচ্ছে ভূতের রাজা দিল পর বর দেয়। আচ্ছা, 50তম বছরে তোমরা কি করবে? 500 টাকায় 50টা পদ? দেখা যাক 50 বছর, যাই কিন্তু হোক, এখন হ্যাঁ। আপাতত 25 বছর অবধি আমরা চিন্তা ভাবনা করে রেখেছি যে কি করব। আর এই ব্যাপারটা কি, যে ভূতের রাজা দিলবরের অনেকে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, খেতে হয়তো অনেকে পারে না। তো আমরা এই দুটো দিন সবার জন্য ওপেন, এরম একটা জিনিস, এরম একটা মানে আমরা সেলিব্রেশন করি। সেখানে দেখবে যে অটো চালাচ্ছে সেও এসে খাচ্ছে, যে বিএমডাব্লিউ নিয়ে আসছে সেও বসে পাশাপাশি টেবিলে বসে খাচ্ছে। এরকম দুটো দিন দেখা যায়, এবং আমি চাই, এটা আমার আত্মার তৃপ্তি হয় এই জিনিসটা, যে এত লোককে এক এক দিনে আমরা মোটামুটি 2000 লোক খাওয়াতে পারি। দুদিনে 2000, 4000 লোক আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। সকালবেলায় লাইনে যারা দাঁড়ায় এই রোদের মধ্যে, প্রত্যেকের হাতে জলের বোতল দেওয়া হয়, ঠিক আছে, ব্র্যান্ডেড জলের বোতল দেওয়া হয়, শরবত দেওয়া হয়, শেডের ব্যবস্থা করে দিই, বসার ব্যবস্থা করে দিয়েছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো এই জিনিসগুলো আমরা করি। এটা হচ্ছে ভূতের রাজা যেহেতু বর দেয়, আমাদের এই বরটা দেয়। কিছুদিন আগে ছিল বিশ্ব ক্ষুধা দিবস, ঠিক আছে, আমরা শিয়ালদা স্টেশনে প্রায় 1000 লোককে এইভাবে খাওয়ালাম, ঠিক আছে। তো যেহেতু ভূতের রাজা বর, এই বরগুলো তো আমরা মাঝে মাঝে দিয়ে থাকি, অনেকে হয়তো জানে না। আমাদের ওখানে স্কুল আছে একটা, আমাদের পাড়ারই স্কুল, আমার ঠাকুমার নামে। দাদুর নাম হরিদাস পাল, আমার ঠাকুমার নাম হচ্ছে স্বর্ণময়ী পাল, স্বর্ণময়ী দেবী। তো স্বর্ণময়ী পালের নামে একটা স্কুল আছে, কার্যনগর স্বর্ণময়ী হাই স্কুল। তো সেই স্কুলেও আমরা অনেক কিছু করে থাকি। আজকে ছোট ছোট বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া, ছোট ছোট বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যাপার, বই খাতা দেওয়া, অনুষ্ঠান করানো, এই জিনিসগুলো ভূতের রাজা দিল বর থেকে আমরা করি। কারণ ভূতের রাজা বর দিচ্ছে, সেই বরটা যেন লোকে ফিল করে। এই জায়গা থেকে আমি তোমার কয়েকটা কথা জিজ্ঞেস করছি, কারণ বাঙালিদের ক্ষেত্রে একটা জিনিস আছে। আমি মানে স্বজাতি হয়ে স্বজাতির ক্রিটিক তো করতেই পারি, বাঙালিকে নিয়ে বাইরের কেউ বললে আমাদের খারাপ লাগে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। দেখো, অনেক সময়
এই যে তুমি এতগুলো কথা বললে যে আমার বাঙালিয়ানা, অ্যাম্বিয়েন্স, তোমার স্টাফ মেনটেন করতে হচ্ছে, তোমাকে ফুড সেফটি মেনটেন করে ফুড কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে, তোমাকে রিচুয়ালস করতে হলে রাখতে হলে, বা আমি বলছি এন্টার এই যে রেস্টুরেন্ট রেডি রাখতে এসি, হাউসকিপিং সমস্ত কিছু মেনটেন করতে হচ্ছে। কিছু সময় একটা ক্রিটিসিজম আসে, সেটা সব রেস্টুরেন্টের ক্ষেত্রেই আসে, সেটা আমি বলছি না যে শুধু ভূতের রাজার দিল। কিন্তু এই বাঙালি রেস্টুরেন্টগুলোর যেটা সমস্যা হয়ে যায়, তাদের যে মেনু কার্ড, সেই মেনু কার্ডটা আমার বাড়িতে অ্যাভেলেবেল মেনু কার্ড। মানে ধরো আলু ভাজা, বেগুন ভাজা, বা তোমার বেগুনের তরকারি, আলু পটল, আলু পোস্ত, এইগুলোর দাম নিয়ে একটা ট্রোলের টেন্ডেন্সি মাঝে মাঝে দেখা যায়। আমি খুব ভেবেছিলাম যে এটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো। আমরা বিভিন্ন সময় যারা কখনো না কখনো জীবনের একটা অংশে রেস্টুরেন্টের সাথে যুক্ত থেকেছি, তারা আমরা বুঝতে পারি যে কেন এটা হয়, ফুড কস্টের সাথে আর কি কি আছে। সাধারণ মানুষ কিভাবে হিসাব করে, যারা আলু ভাজা করতে এইটুকু খরচা, তাহলে এত দাম দিচ্ছে কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে যখন এই মেমেসগুলো বের হয়, এক তো তুমি এনাদেরকে কি 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 বলতে চাইবে, কারণ তারা প্রত্যেকেই হয়তো তোমার কাস্টমার বা পোটেনশিয়াল কাস্টমার। আর দুই, এইটার উত্তর তোমার কাছে কি কি আছে? ব্যাপারটা হচ্ছে যে মানে ভূতের রাজা দিল পরে 80 টাকা আলু ভাজা খুব ফেমাস হয়েছিল, ভাইরাল হয়েছিল। তো এটা অনেকেই বলেছিল যে আলুটা কি দিয়ে, সোনা দিয়ে আলু, এরা অনেকেই প্রচুর কমেন্ট এগুলো এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে বেশিরভাগ যারা এগুলো লেখালেখি করে তারা আমাদের কাস্টমার নয়, তারা জানে না যে অ্যাকচুয়ালি এগুলো বাজার মূল্য কত। আলু ভাজা মানে শুধু তো আলু নয়, তার সাথে তেল আছে, আদার্স এক্সপেন্সেস আছে, ওভারহেড কস্ট আছে, স্যালারি আছে, সেটা যদি ক্যালকুলেশন করা যায় এবং রেস্টুরেন্টের আমরা, মেনটেনেন্স আছে, হ্যাঁ, আমরা যে, মার্কেটিং আছে। হ্যাঁ, যে কোয়ালিটিটা আমরা মেনটেন করি, অন্য যে কোনো বাঙালি রেস্টুরেন্ট যারা এই ক্রিটিসাইজ করে তারাও জানে যে অন্যান্য বাঙালি রেস্টুরেন্টের দাম কত। সেই তুলনায় কিন্তু আমাদের রেট অনেক রিজনেবল। অনেক কাস্টমার যারা সত্যিকারের কাস্টমার, যারা বাঙালি রেস্টুরেন্টে খায়, তারা নিজেই বলে আপনাদের রেট এত কম কী করে আপনারা এগুলো চালাচ্ছেন। তো ব্যাপারটা কি জানো তো, ব্যাপার হচ্ছে যে যেই গাছে ফল হবে, ফলন বেশি হয়, সেই গাছে তো ঢিল পড়ে। তো সুতরাং ভূতের রাজা দিল পরে গাছে ঢিল পড়বে, লোকে ক্রিটিসাইজ করবে, এটাই স্বাভাবিক। আর ক্রিটিসাইজ করা উচিত, ক্রিটিসাইজ না করলে না আমরা কোন জায়গায় আছি আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। তোমার কি মনে হয় না যে মানে তোমরা যে মার্কেটটায় কাজ করছো, সেটা অতিরিক্ত একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট, বা এটা কাজ করতে গিয়ে কখনো স্ট্রাগল করতে হয়েছে? এটা কোন এরিয়াতে তুমি কাজ করছো তার উপর কিন্তু এটা সাউথ ডিপেন্ড কলকাতায় করছে। হয়তো নয় অতটা। আজকে ধরো আমরা ব্যাঙ্গালোরে ওপেন করলাম, তো ব্যাঙ্গালোরে একটা জাস্ট এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো একটা ইলিশ মাছ, মানে ইলিশ মাছের ভাপা যদি আমরা কলকাতাতে যেটা সেল করছি 550 টাকা, সেখানেও অনেকের কমপ্লেন এত দাম কেন, অথচ মাছের দাম প্রায় 1400-1500 টাকা হয়ে গেছে ইলিশ মাছ। আমরা সেই মাছটা ব্যাঙ্গালোরে বিক্রি করছি 850 টাকায়। একটা লোকেও কিন্তু কিছু বলছে না, কমপ্লেন নেই। হ্যাঁ, কোনো কমপ্লেন নেই। আমার মনে ওরা হয় চায় হচ্ছে কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। তাহলে তো তোমার এখানে ওয়েস্ট বেঙ্গলে আমি জানি না, আমি পরে জিজ্ঞেস করতাম যে এই জন্যই তুমি ব্যাঙ্গালোর, ইউকে এগুলো করে বেড়াচ্ছ কিনা। তাহলে তোমার কলকাতা থেকে টায়ার 2-তে যখন তোমরা ঢুকছো, শ্রীরামপুর ঢুকছো, বা মানে চন্দ্রনগর ঢুকছো, তখন তো তোমাদের স্ট্রাগলটা আরো বেশি করতে হচ্ছে। অনেক বেশি হচ্ছে, কারণ আমরা যেটা আমাদের চিন্তা ভাবনা ছিল যে টায়ার 2 সিটিতে আমাদের যেগুলো করেছি সেখানে কিন্তু রেটেও কিছুটা কম্প্রোমাইজ করা আছে অনেক জায়গাতে। যেরকম তুমি কুচবিহারে যদি যাও, কুচবিহারের রেটটা একটু অন্যরকম। শিলিগুড়িতে তুমি যদি যাও, শিলিগুড়ির রেটটা একটু অন্যরকম। হ্যাঁ, শিলিগুড়ি আমি খেয়েছি। হ্যাঁ, তো সেখানে ব্যাপারটা কি, সেখানে হচ্ছে যে লোকালাইজ যে মার্কেটটা আছে, এবং সব জায়গাতেই দেখবে যে একটা পকেট কাস্টমার আছে। শিলিগুড়ির একটা নিজস্ব পকেট কাস্টমার আছে এবং শিলিগুড়ির নিজস্ব একটা টেস্ট আছে। তো তাদের জন্য আমরা কী করেছি, একটা পেজই করে দিয়েছি যে উত্তরবঙ্গের মেনু। উত্তরবঙ্গে যেরকম ধরো বরলি মাছ তুমি তা কলকাতায় পাবে না, উত্তরবঙ্গে আমাদের ওই দুটো আউটলেটে পাওয়া যায়। আচ্ছা। এরকম ধরনের আলাদা আলাদা মেনু আছে যেখানে যেখানে বিখ্যাত। আবার ধরো হুগলি জেলাতে হুগলির মতোভাবে করলাম। আবার ধরো দুর্গাপুর, দুর্গাপুরের জন্য এমনি আমাদের মেইন যেটা মেনু থাকে সেটা তো থাকেই, তার সাথে অ্যাড অন লোকাল একটা পেজ আমরা করে দিই যেখানে যে জিনিসটা যে বিখ্যাত, জেলার বা যে যে জেলা এলাকার যেটা বিখ্যাত সেইভাবে আমাদের মেনুগুলো চলে।
মার্কেটে কম্পিটিশন, এখন তো কম্পিটিশন বাড়ছেই, বাঙালিয়ানা সেলিব্রেট করার জন্য বেশ কিছু ব্র্যান্ড চলে এসছে। এই কম্পিটিশনকে ফেস করা এবং ভূতের রাজা দিলবরের ওনার রাজীব বাবু, কম্পিটিশনকে নিয়ে তুমি কি ভাবছো? ভূতের রাজা যেভাবে বিজনেস করে সেখানে ভূতের রাজার কম্পিটিটর বলতে গেলে ভূতের রাজা নিজেই। কারণ যেই স্টাইলে ভূতের রাজার বিজনেস, সেই বিজনেস অন্য কোনো রেস্টুরেন্ট করেও না, করতেও পারবে না। কারণ আমরা ভূতকে নিয়ে কাজ করি, বাকি রেস্টুরেন্ট কেউ ভূতকে নিয়ে কাজ করে না। এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি পরিশ্রম করো, তুমি তোমার বিজনেস নিয়ে ভাবো, স্বপ্ন দেখতে হবে। তুমি যদি স্বপ্ন না দেখো তাহলে কিন্তু তোমার কোনো কিছু হবে না। সেই স্বপ্নটা কোনটা? যে স্বপ্ন তুমি ঘুমিয়ে স্বপ্ন দেখো, সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হয় না। এরকম স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেবে না। তোমাকে সেই স্বপ্নটা দেখতে হবে। তুমি যদি সেই স্বপ্নটা যদি দেখতে পারো, তুমি সাকসেস হবে। আর আমার দাদু যেটা নাকি বলতেন সবসময়, আমি যখন নাকি বিজনেসে নামি, প্রথমে একটা মূল মন্ত্র দিয়ে দিয়েছিলেন যে এই জিনিসটা তুমি ফলো করবে সবসময়: ইচ্ছা, চেষ্টা, নিষ্ঠা। এগুলো যদি তোমার থাকে তাহলে তুমি কিন্তু সাকসেস হবে। এবং আমি চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি এটা মেনটেন করা। আমার মধ্যে খিদাটা কিন্তু যেটা হয় সেটা হচ্ছে দাদুর এই বাক্য, এই তিনটে কথা কিন্তু আমার মাথায় সবসময় ঘোরে। এবং এর জন্য আমার খিদেটা মারাত্মক। বছরে আমি 2, 3, 4টে করে রেস্টুরেন্ট ওপেন করছি। এটা কারণ এখানটা সবসময় আমি চিন্তা করি, সবসময় আমি ভাবি যে ভূতের রাজা দিলবর বা বাবুর্চি বা আমার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, কি করলে আরও লোকের কাছে পৌঁছতে পারবো, আরও কি করলে কাস্টমারদের খুশি করতে পারবো। এটা কিন্তু আমি সবসময় ভাবি, সবসময় আমার মাথায় জিনিসটা ঘোরে। আর নতুন নতুন জিনিস, শুধু মাছ ভাত ডাল বিক্রি করলে তো হবে না, সেটা সব রেস্টুরেন্টে বিক্রি করে। নতুনত্ব জিনিস কি আনা যায়? কেননা আমরা যেগুলো কাজ করি সেটা হচ্ছে লস্ট রেসিপির উপরে কাজ করি। যেটা হচ্ছে ঠাকুমা পিসিমাদের হাতে হারিয়ে যাওয়া যে রান্নাগুলো, আচ্ছা, সেই রান্নাগুলোর উপর আমরা কাজ করি, যেগুলো খুব কম রেস্টুরেন্ট এগুলো করতে পারে। আজকে ধরো তুমি যাবে, তুমি গিয়ে রেস্টুরেন্টে কি অর্ডার দেবে? কারণ আমরা বাঙালি, আমরা জানি যে আমরা কী খেতে ভালোবাসি। সুতরাং তুমি যদি একটা কমপ্লিট ফুড যদি পাও, একটা প্যাকেজ যদি পাও, একটা থালি যদি পাও, আমরা জানি বাঙালি ভাত খাবে, তার সাথে ডাল খাবে, একটা ভাজা লাগবেই, মাস্ট। তো সেটা আমরা করি। তারপরে সে মাছ খাবে, মাংস খাবে, অন্যান্য জিনিস খাবে, সেগুলো হলো। তার সাথে এরম জিনিস আমরা করি যেগুলো কেউ করেই না। ধরো আমি একটা তরকারি করলাম, যে তরকারিটা কোথাও পাওয়াই যাবে না। হ্যাঁ, এরম একটা আমি চিকেন বানালাম, সেই চিকেন আজকালকার দিনে হয়ই না। এরম একটা মাটন করলাম, সেগুলো হয়ই না। এরকম একটা ধরো আমাদের খুব ফেমাস একটা মাটনের তরকারি আছে, একটা রেসিপি আছে, সেটা হচ্ছে ভূতের পোড়া মাংস। মানে ভূতকে পুড়িয়ে মাংসটা করা হয়। তো লোকে ভাবে ভূতকে পুড়িয়ে আবার কী মাংস হয়? ঘটনাটা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে তো ট্রায়াল হয়, আমরা শেফ নেই, তো শেফরা এসে ট্রায়াল দেয়। তো এরম একদিন একজন শেফ এই মাটনের একটা প্রিপারেশন করতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলে। তো আমি যখন টেস্ট করতে চাই তখন বলছে, না স্যার, এটা পুড়ে গেছে, এটা আপনি টেস্ট করবেন না, আমি নতুন করে বানিয়ে দিচ্ছি। না না, তুমি এটাই এটাই আমাকে দাও, আমি এটাই টেস্ট করব। এবং যখন আমি টেস্ট করলাম, মানে অসাধারণ একটা টেস্ট, হ্যাঁ। একটা স্মোকি ফ্লেভার, বুঝলে? এত সুন্দর হয়েছে। না, তুমি এটাই বানাও, এটাই পোড়াও, পুড়িয়ে তুমি বানাও। এবং আজকের দিনে এটা হচ্ছে আমাদের মানে টপ সেলিং আইটেম, ভূতের পোড়া মাংস। পোড়া মাংস, হ্যাঁ, আচ্ছা। উইথ লুচি অর বাসন্তী পোলাও, ওকে, বুঝলে? এটা ট্রাই করা হয়নি। হ্যাঁ, এটা ট্রাই করে দেখো, অসাধারণ টেস্ট।